बिस्मिल्लाहिर रहमानिर रहीम लेक्चर 1 फिजिक्स सेकेंड पेपर चैप्टार 3 কারেন্ট ইলেকট্রিসিটি চলতরিৎ ঢাকা বোর্ড 2015 একটি সিকিউ আমরা দেখব যেখানে একটি সার্কিট বা বর্তনী দেওয়া আছে বর্তনীতে R1 R2 দুটো রোধ দেওয়া আছে আমরা জানি রোধ কি রোধ হচ্ছে একটা বর্তনীর বাইরে থেকে দেয়া বাধা যেটার মাধ্যমে ইলেকট্রিসিটি যখন পাস হবে তখন বাধা পায় সেটা হচ্ছে রোধ আর আরেকটা রোধ দেওয়া আছে R3 এখানে R1 R2 দেখো R1 R2 দুই প্রান্ত এক পাশে আবার R1 R2 অন্য পাশ অন্য দুটো পাশ যেগুলো আরেকটা সাইডে বা আরেক পাশে আছে সুতরাং এই পয়েন্টটা একটা সাধারণ পয়েন্ট বা সাধারণ প্রান্ত এবং এই পাশটাও সাধারণ প্রান্ত তার মানে R1 R2 রোধ দুটির এক প্রান্ত আছে এক সাইডে এবং R1 R2 অন্য প্রান্ত আছে আরেক সাইডে বা আরেক প্রান্তে এরকম সংযোগ থাকলে সেটাকে বলবো আমরা সমান্তরাল বা প্যারালাল সংযোগ আরেকটা রোধ দেওয়া আছে সেটা হচ্ছে R3 সেটা আছে এই দুটোর সাথে আবার সিরিজে বা শ্রেণীতে আচ্ছা আর এখানে তড়িৎচালক শক্তি দেওয়া আছে 6 ভোল্ট আমাদের দেখি কোশ্চেন কি বলা আছে প্রথম কোশ্চেন ক নাম্বার বলা হচ্ছে যে শান্ট কাকে বলে আচ্ছা শান্ট কি দেখো সাধারণত তড়িতের মান ও দিক নির্দেশ করতে গ্যালভানোমিটার ব্যবহার করা হয় আমরা জানি যে বিদ্যুৎ কতটুকু পাস হচ্ছে এটা মাপার জন্য অ্যামিটারও কাজ করে অ্যামিটারও ইউজ করা যায় কিন্তু গ্যালভানোমিটার দিয়ে বিদ্যুতের বা তড়িতের মানের সাথে সাথে এটা কোন দিকে যাচ্ছে সেটাও দিকও নির্দেশ করে আর এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যখন অধিক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তখনই নষ্ট হয়ে যায় অর্থাৎ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে বেশি তড়িৎ প্রবাহ করা যায় না বা বেশি তড়িৎ প্রবাহিত হলে এটা নষ্ট হয়ে যায় এজন্য অধিক তড়িৎ প্রবাহ যাতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে সেজন্য কি করা হয় গ্যালভানোমিটারের সাথে একটা স্বল্প মানের রোধ ব্যবহার করা হয় তো গ্যালভানোমিটারের সাথে যে স্বল্প মানের রোধ ব্যবহার করা হয় এই স্বল্প মানের রোধটাকে বলা হয় শান্ট মোটামুটি এভাবে লিখে দিলে আশা করি নাম্বার পাওয়া যাবে 1 মার্ক এরপরে আসো আমাদেরকে বলতেছে খ নম্বর কোশ্চেন যে তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব হয় ব্যাখ্যা করো আচ্ছা দেখো প্রথমে আসো কোনো পরিবাহকের দুই প্রান্তের বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে আচ্ছা প্রথমে এখানে একটা কথা বলা হচ্ছে সেটা হলো কি বলতেছে বিভব পার্থক্য সৃষ্টি হলে তো আমাদের প্রথমে বিভব পার্থক্য কি এটা আমাদের জানতে হবে চলো আমরা একটু ডিটেলস আলোচনা করে নেই এই বিভব পার্থক্য তড়িৎ বিভব এবং তড়িৎচালক শক্তি বলতে আসলে আমরা কি বুঝি দেখো প্রথমে আমরা যদি দেখি আমাদের প্রথমে আছে তড়িৎ কাকে বলে আমরা জানি যে কোনো পরিবাহকের মধ্যে কি থাকে ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো মুক্ত এই মুক্ত ইলেকট্রনের চলাচলকে তড়িৎ বলে অর্থাৎ যে কোনো পরিবাহক সেটা কপার হতে পারে জিঙ্ক হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে যে কোনো পরিবাহক যার ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করে সেটাকে বলবো আমরা পরিবাহক এখন এইগুলোর ভেতরে আমরা জানি যে পরমাণু আছে এই পরমাণুগুলোর ভেতরে আবার কি আছে ইলেকট্রন আছে প্রোটনও আছে প্রোটনগুলো যে যার মতো জায়গায় ফিক্সড অবস্থায় থাকে অর্থাৎ লেগে থাকে অর্থাৎ যে জায়গায় থাকে সেই জায়গায় স্থির অবস্থায় থাকে চলাচল করে না কিন্তু ইলেকট্রনগুলো কি করে মুক্তভাবে চলাচল করতে পারে তো এই মুক্ত ইলেকট্রনের চলাচলকে আমরা বলবো তড়িৎ এখন আমরা সাধারণত জানি তড়িতের একক হলো অ্যাম্পিয়ার তো 1 অ্যাম্পিয়ার কাকে বলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ কোনো তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় যখন এর কোনো অংশ দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ বা আদান প্রবাহিত হবে অর্থাৎ আমরা যদি একটা তার ইউজ করি মনে করো এই যে একটা তার আমরা যে তার দেখি এই তারের এই যে দেখতেছো একটা অংশ এটার ভেতর দিয়ে মনে করো এটা প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বলবো আমরা তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটার ভেতরে যে কোনো অংশ দিয়ে বা এটার ভেতর দিয়ে যদি প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় বা আদান প্রবাহিত হয় তাহলে আমরা বলবো যে এটার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এখন কোশ্চেন হলো এখানে আবার বলতেছে 1 কুলম্ব চার্জ মানে কি 1 কুলম্ব চার্জ বলতে আমরা বুঝবো 625 ইন্টু 10⁻16 ইলেকট্রনের এতটি ইলেকট্রনের চার্জ তার মানে এই 6 to 5 লেখার পরে আরও 16টা আমরা কি করব জিরো দেব হিউজ কোটি অর্থাৎ 1 কুলম্ব চার্জ বলতে আমরা বুঝবো কোটি ইলেকট্রনের চার্জ
দেন আমরা যদি যাই তাহলে আমরা বুঝলাম ইলেকট্রিসিটি কি বা তড়িৎ কি। আচ্ছা, এখন দেখো তড়িৎ বিভব, তো ইলেকট্রিক পটেনশিয়াল এটা আবার কি, দেখো যখন চার্জিত বস্তুর কাজ করার ক্ষমতা বা সামর্থ্য থাকে তখন ওই চার্জিত বস্তুর কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে তড়িৎ বিভব বলে। অর্থাৎ যে কোনো বস্তুই কিন্তু কাজ করতে পারবে না যে বস্তুটার ভেতরে ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জ থাকবে, অর্থাৎ সে চার্জিত থাকবে, তখনই সে কাজ করার একটা শক্তি অর্জন করে। অর্থাৎ ওই যে চার্জিত বস্তুটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আছে, এই চার্জ ওকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়, আর এই সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য ওর তলে কী হলো, একটা ক্ষমতা বা সামর্থ্যের তৈরি হয়। সুতরাং চার্জিত বস্তুর, অর্থাৎ যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর এই যে কাজ করার যে ক্ষমতা বা সামর্থ্য হয় সেটাকে বলবো আমরা তড়িৎ বিভব। সুতরাং যে বস্তুর কোনো চার্জ নাই তার মানে তার ভেতরে কোনো তড়িৎ বিভব নাই, আর যার ভেতরে চার্জ আছে ধনাত্মক বা ঋণাত্মক তার ভেতরে কি আছে, তড়িৎ বিভব আছে। এখন তড়িৎ বিভব আছে উচ্চ বিভব আর নিম্ন বিভব বলা হয়। সাধারণত ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে বলা হয় উচ্চ বিভব, আর ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে বলা হয় নিম্ন বিভব। এখন আসো আমরা যদি বলি বিভব পার্থক্য কাকে বলে বা পটেনশিয়াল ডিফারেন্স আসলে কি দুটি চার্জিত বস্তুর। আমাদের কিন্তু আলোচনা ছিল, আমাদের আলোচনা কি ছিল, আমাদের আলোচনা ছিল যে তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব হয় কেন। এখানে একটা আলোচনার এই টপিক্সটার ভেতরে আমাদের আস্তে আস্তে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য বোঝানোর জন্য কিন্তু আমি একটার পর একটা টপিক্স নিয়ে আসতেছি। এরপরে দেখো আমরা যদি বলি বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্সটা আসলে কি, দেখো দুটি চার্জিত বস্তুর, আমরা একটু আগে বুঝলাম যে চার্জিত বস্তুর কী থাকে, বিভব থাকে। এখন এরকম দুটো চার্জিত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকবে, অর্থাৎ এক পাশে ধনাত্মক আরেক পাশে ঋণাত্মক চার্জ যদি থাকে তার মানে দুই প্রান্তে কী তৈরি হয়ে গেল, বিভব পার্থক্য তৈরি হলো। কারণ আমরা জানি, আমরা যদি একটুখানি দেখি, যদি এই প্রান্ত আর এই প্রান্ত থাকে, এখানে যদি মাইনাস মাইনাস থাকে আর এখানে যদি প্লাস 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 থাকে, তাহলে এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত আর এটা ধনাত্মক চার্জে চার্জিত। তার মানে কি, এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব, অর্থাৎ এদের ভিতর তার একটা কী তৈরি হয়ে গেল, বিভব পার্থক্য তৈরি হয়ে গেল, বিভব পার্থক্য, অথবা আমরা বলবো যে এটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। আচ্ছা, তো কি হলো, এখন যদি আমরা সামনের দিকে যাই, দেখো আরেকটু যদি ভালো করে বুঝি, আমরা সাধারণত এখন অনেক সময় গুলায় ফেলি যে বিভব পার্থক্যটা কি আর হচ্ছে তড়িৎচালক বলটা কি বা ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা তড়িৎচালক শক্তি যেটা বলতে পারো। আমরা এখানে তড়িৎচালক বলও লিখতে পারি, তড়িৎচালক বল শক্তি অথবা তড়িৎচালক বল। তা আমরা যদি বলি যে যন্ত্র দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, বলছে কি যে যন্ত্র দুটো বিন্দুর মধ্যে, অর্থাৎ একটা ডিভাইস যেটা কি করবে, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে সেই যন্ত্রকে তড়িৎচালক বল বা শক্তি অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। এর একটি উদাহরণ হচ্ছে ব্যাটারি। ব্যাটারির কাজ হলো যতক্ষণ পর্যন্ত ওর ভেতরে কেমিক্যাল থাকবে ততক্ষণ পর্যন্ত ও ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য বজায় রাখবে। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, দেখো এখানে আছে একটা কপারের তার বা কপার, যেটাকে আমরা অ্যানোড বলবো, কপারের দণ্ড। এখানে আছে আবার একটা জিঙ্কের দণ্ড যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আচ্ছা, আর এটার ভেতরে আছে লঘু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এখন এই সালফিউরিক অ্যাসিড থাকার কারণে এইটার ভেতরে, অর্থাৎ কপারের ভেতরে, অ্যানোডের ভেতরে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ আছে, কিন্তু এখানে এটার ভেতরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি করবে, H2SO4 এর মাধ্যমে প্রবাহিত হয়ে এখানে চলে আসবে, অর্থাৎ এখানে ইলেকট্রন চলে আসবে কিভাবে, H2SO4 এর মাধ্যমে। আর এই পাশে তখন কি হবে, ধনাত্মক চার্জের উদ্ভব হবে, অর্থাৎ কপারের দণ্ড থেকে ইলেকট্রন এই দিক দিয়ে H2SO4 এর মাধ্যমে কোথায় চলে আসবে, জিঙ্কের ক্যাথোডে চলে আসবে। আচ্ছা, যখন একদিকে এরকম প্লাস আরেক দিকে এরকম কি ঋণাত্মক চার্জের তৈরি হলো, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জের, তখন এইখানে যেহেতু আমরা বলেছিলাম ধনাত্মক চার্জ হচ্ছে উচ্চ বিভব, তার মানে এখানে একটা উচ্চ বিভব আর এই পাশে কি তৈরি হলো, নিম্ন বিভব, অর্থাৎ দুই পাশে বিভব পার্থক্যের তৈরি হলো। এখন আমরা যদি একটা ওয়্যার দিয়ে এটাকে এভাবে সংযোগ করে দেই তাহলে কি হবে, অটোমেটিকলি ইলেকট্রনগুলো এটার ভেতর দিয়ে যাবে, ইলেকট্রনগুলো
এটার ভেতর দিয়ে পাস হবে। তাহলে আমরা যেখানে দেখি ইলেকট্রনগুলো এটার ভেতর দিয়ে এভাবে যাবে। যখন ইলেকট্রনগুলো এটার ভেতরে আসবে, অর্থাৎ যেহেতু এই পাশে কি আছে, ইলেকট্রন বেশি আছে, এই পাশে ধনাত্মক চার্জ বেশি আছে, সুতরাং আমি যদি তার সংযোগ করে দেই তাহলে ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিকে, অর্থাৎ জিঙ্কের দণ্ড থেকে কপার দণ্ডে চলে আসবে। আচ্ছা, যখন ইলেকট্রনগুলো চলে আসবে সাথে সাথেই কিন্তু বিভব পার্থক্য নষ্ট হয়ে যাবে। কিন্তু এখান থেকে অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে যতটা ইলেকট্রন কোথায় যায়, কপারের দণ্ডে যায়, সাথে সাথে এই সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে আবার ইলেকট্রন কি করে এইখানে চলে আসে, অর্থাৎ জিঙ্কের দণ্ড বা ক্যাথোড থেকে যতটা ইলেকট্রন কপার দণ্ডে যাবে ততটা ইলেকট্রন আবার H2SO4 এর মাধ্যমে কোথায় চলে আসবে, জিঙ্কের ক্যাথোডে চলে আসবে। এভাবে H2SO4 কি করতেছে, কেমিক্যাল রিয়াকশন, এখানে যতক্ষণ কেমিক্যালগুলো থাকবে, রাসায়নিক পদার্থ থাকবে H2SO4, ততক্ষণ পর্যন্ত এই দুটো দণ্ডের ভেতরে বিভব পার্থক্য বজায় রাখে। তার মানে এই H2SO4 যে কাজটা করতেছে এটা হচ্ছে কি, তাহলে তড়িৎচালক শক্তি। তার মানে তড়িৎচালক শক্তি এখানে কি করতেছে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বজায় রাখতেছে। আর এই বিভব পার্থক্য বজায় রাখার কারণে ইলেকট্রনগুলো কোত্থেকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, জিঙ্কের দণ্ড থেকে কপারের দণ্ডে যাচ্ছে, যার কারণ ইলেকট্রনগুলো যেহেতু ফ্লো করতেছে তার মানে এখানে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, অর্থাৎ দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হলে ইলেকট্রিসিটি পাস হয়, কারণ ইলেকট্রনের প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। সুতরাং এখানে আমরা দেখতেছি এটা যদি একটা ব্যাটারি হয় তাহলে ব্যাটারির কাজ হলো দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখা। আমরা আরেকটু দেখি সামনে, দেখো তাহলে এইভাবে বিভব পার্থক্য কি করে, এইভাবে বিভব পার্থক্য তড়িৎ পরিবহনে সহায়তা করে, অন্যদিকে তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য বজায় রাখতে সহায়তা করে। তার মানে কি, একদিকে বিভব পার্থক্য যখন থাকবে, বিভব পার্থক্যের কাজ হলো কি করা, সে তড়িৎ পরিবহনে সহায়তা করে, কারণ বিভব পার্থক্য থাকলেই ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হবে, আর ইলেকট্রনগুলো যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হবে তার মানে সে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ তড়িৎ পরিবহনে সহায়তা করতেছে। আর অন্যদিকে তড়িৎচালক শক্তি অর্থাৎ H2SO4 কি করতেছে, এই দুটো বিভব পার্থক্য অর্থাৎ এই দুটো দণ্ডের মাঝে একটা বিভব পার্থক্য বজায় রাখতে সহায়তা করে। আচ্ছা, যদি 1 কুলম্ব চার্জকে বর্তনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিতে 1 জুল কাজ করা হয় তবে ওই দুই প্রান্তে বিভব পার্থক্য হবে 1 ভোল্ট। আচ্ছা, আমরা যদি দেখি, দেখো এই একটা সার্কিট, দেখো এই সার্কিটের যদি আমরা কি করি, 1 কুলম্ব চার্জকে এই প্রান্ত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার যদি আমরা কি করি, এই প্রান্তে নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলবো যে 1 জুল কাজ করা হয়। তখন আমরা বলবো ওই দুই প্রান্তে বিভব পার্থক্য, আবার বলতেছি, যদি 1 কুলম্ব চার্জকে বর্তনী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিতে 1 জুল কাজ করা হয় তবে ওই দুই প্রান্তে বিভব পার্থক্য হবে 1 ভোল্ট। যদি আমরা এখানে এ এবং বি দুটো পয়েন্ট ধরি তাহলে এ থেকে বিতে যদি কোনো 1 কুলম্ব চার্জকে আনতে চাই আর আনতে গিয়ে আমাদের যদি 1 জুল কাজ করা হয় তার মানে আমরা বলবো এ এবং বি এর বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, আমরা আরেকটু দেখি, দেখো একটা সার্কিট, এই সার্কিটটাকে আমরা দেখো, এখানে ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল যেটা, এটা কি হচ্ছে 4 ভোল্ট, এখানে দেওয়া আছে সেটা 4 ভোল্ট। আচ্ছা, এর অর্থ হলো এই যে এখন ইলেকট্রোমোটিভ ফোর্স বা এই যে ব্যাটারির এখানে যে তড়িৎচালক শক্তি 4 ভোল্ট লেখা থাকে, এর মানেটা কি, এর মানে হলো ব্যাটারি প্রতিটি কুলম্বে, অর্থাৎ এখান দিয়ে যতগুলো কুলম্ব পাস হবে, আর প্রতিটা কুলম্ব মানে হলো 6 to 5 × 10⁻16টি ইলেকট্রনের চার্জ। এই প্রতিটা কুলম্বের ভেতরে এতটি ইলেকট্রন যখন ক্রমাগত যাবে এদিক দিয়ে, তখন 4 জুল শক্তি সে কী করবে, সরবরাহ করবে। কে করবে? এই ব্যাটারিটা। আচ্ছা, যেহেতু প্রতিটি কুলম্ব চার্জ ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কি করবে, যাত্রা করে, ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা করে, তাই তার অধিকাংশ এখান থেকে শুরু করে দিকে পাস হবে। তো এখান থেকে যখন যাবে ধনাত্মক প্রান্ত থেকে গিয়ে যখন এইখানে দুটো রোধ আছে, একটা হচ্ছে 2 ওহমের রেজিস্ট্যান্স বা রোধ, আরেকটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স বা রোধ, তখন এই কারেন্ট তখন এই 4 জুল শক্তি যখন এদিক দিয়ে পাস হবে তখন প্রথমে এই 2 ওহমের ভেতর দিয়ে গেলে কিছুটা নষ্ট হবে এবং এই 2 ওহমের ভেতর দিয়ে গেলে আরও কিছুটা নষ্ট হবে, অর্থাৎ এই 4 জুল শক্তির অধিকাংশ শক্তি এই দুটো রোধের মধ্য দিয়ে যখন পাস হবে শেষ হয়ে যাবে এবং যৎ সামান্য অর্থাৎ অল্প কিছু শক্তি
অবশিষ্ট শক্তি বাকি সংযোগ অংশে সরবরাহ করে। অর্থাৎ আমরা যদি দেখি যে বেশিরভাগ শক্তি এই দুটো অর্থাৎ 2 ওহমের রোধ দুটোকে দিয়ে দেয়। অর্থাৎ যখন এদিক দিয়ে পাস হবে তখন এই 4 ভোল্টের জন্য যে 4 জুল শক্তি দিয়েছিল সেই শক্তি এখানে শেষ হয়ে যাবে, প্রায় অল্প একটু থাকবে, সেটা আবার এদিক দিয়ে পাস হবে। এভাবে যখন 1 কুলম চার্জ ব্যাটারি ঋণাত্মক প্রান্তে চলে আসবে, আচ্ছা সবশেষে এটি ব্যাটারি ঋণাত্মক প্রান্তের কাছে যখন চলে আসে এটি এর সকল শক্তি হারিয়ে ফেলে যেটা ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা করার সময় নিয়ে এসেছিল। তার মানে এখান থেকে যাত্রা করার সময় সে যতটুকু 4 জুল শক্তি নিয়ে এসেছিল প্রথমে এখানে, তারপর এখানে প্রায় বেশিরভাগ জুল শক্তি শেষ করে ফেলে, কিছুটা আবার এনার্জি বা জুল শক্তি এখান দিয়ে এসে যখন সে ঋণাত্মক প্রান্তে চলে আসে সম্পূর্ণ শক্তি সে শেষ করে আবার তখন কি করে ধনাত্মক প্রান্ত থেকে নতুনভাবে যাত্রা শুরু করে। ব্যাটারি এটিকে আবার নতুন করে সতেজ 4 জুল শক্তি বা এনার্জি সরবরাহ করে নতুন করে এই 1 কুলম চার্জকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা করার জন্য, অর্থাৎ আবার তখন কি করে আবার 4 জুল শক্তি এই ব্যাটারি সরবরাহ করে। ওই 1 কুলম চার্জ আবার এখান থেকে ঘুরে এইভাবে প্রতিনিয়ত 4 কুলম চার্জ সরবরাহ করবে যতক্ষণ পর্যন্ত ওর ভেতরে কেমিক্যাল এনার্জিটা থাকবে, অর্থাৎ ওর ভেতরে যখন রাসায়নিক পদার্থ থাকবে। সুতরাং এখানে ব্যাটারি যে 1 কুলম চার্জকে 4 জুল শক্তি বা এনার্জি দিয়েছে এটি হচ্ছে তড়িৎচালক শক্তি। তার মানে এখানে ব্যাটারি যে 4 জুল করে শক্তি দিচ্ছে প্রতি কুলম চার্জকে, এটাই হবে তড়িৎচালক শক্তি। আর এই তড়িৎচালক শক্তি যখন এ প্রান্ত থেকে বি প্রান্ত দিয়ে যাচ্ছিল তখন কি হচ্ছিল, দুই প্রান্ত অর্থাৎ এ থেকে বিতে 1 কুলম চার্জ প্রবাহিত করতে যে শক্তি বা এনার্জি ব্যবহার করা হয় তা হলো বিভব পার্থক্য। তাহলে এখন এ থেকে বিতে এই দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। তার মানে আমরা সারসংক্ষেপ বলতে পারি এ থেকে বিতে অর্থাৎ একটা বর্তনীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু ব্যাটারি বাদে যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত অভ্যন্তরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো 1 কুলম চার্জকে আমি যদি নিতে চাই তাহলে আমার যতটুকু জুল কাজ করতে হবে সেটাকে বলবো আমরা কি বিভব পার্থক্য। আর যদি ব্যাটারি এক প্রান্ত থেকে ঘুরিয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার যদি আমরা এই প্রান্ত এখানে নিয়ে আসি তাহলে যে কাজ করা হয় সেটাকে বলবো আমরা তড়িৎচালক শক্তি। তাহলে আমরা বিভব পার্থক্য বুঝে গেলাম। সুতরাং কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে পরিবাহকের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলো কি করে পরিবাহকের নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভব বিশিষ্ট বিন্দুর দিকে চলতে থাকে। এর ফলে তড়িৎ পরিবাহের বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই ইলেকট্রনগুলো চলার সময় তখন পরিবাহকের মধ্যে কি থাকে আমরা জানি, পরিবাহকের মধ্যে থাকে বিভিন্ন পরমাণু। মুক্ত ইলেকট্রনগুলো যখন এই পরিবাহের মধ্য দিয়ে পাস হয় তখন এটার ভেতরে উপস্থিত পরমাণু সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো যখন পরিবাহের ভেতর দিয়ে চলাচল করা শুরু করে তখন ওই পরিবাহের ভিতরে অবস্থিত কোটি কোটি পরমাণু আছে, সেই পরমাণুর মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং ইলেকট্রনের গতিশক্তি তখন পরমাণুতে সঞ্চালিত হয়ে পরমাণুর গতিশক্তি আরও বৃদ্ধি করে। আমরা জানি যে সাধারণত ধাতুর ভেতরে যে পরমাণুগুলো থাকে সেগুলো কি করে যার যার স্থানে থেকে কাঁপতে থাকে, এর নিজস্ব জায়গায় থেকে কাঁপতে থাকে, কাঁপাটাই হলো এর গতিশক্তি। আর যখন ইলেকট্রন গিয়েও এই পরমাণুকে আবার কি আঘাত করে বা সংঘর্ষে লিপ্ত হয় তখন তার একটা গতি কি করে ওই পরমাণুকে দিয়ে দেয়, পরমাণু তখন ওই গতিশক্তি পেয়ে আরও সে গতি প্রাপ্ত হয় বা তার গতিশক্তি বৃদ্ধি পায়। এই বর্ধিত গতিশক্তি তখন কিসে রূপান্তরিত হয়, তাপে রূপান্তরিত হয় এবং পরিবাহকের তখন তাপমাত্রা কি করে বৃদ্ধি পায়, ফলে পরিবাহী উত্তপ্ত হয় যার ফলে বর্তনীতে তাপের উদ্ভব হয়। এখন আমরা যদি গ নম্বর কোশ্চেনটা দেখি গরুর গ, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। দেখো বর্তনীর তুল্য রোধ হলো এখানে যতগুলো রোধ দেওয়া আছে সেগুলো আমরা একত্র করব। আচ্ছা একত্র করে আমরা দেখবো এটা রোধ কত আসে। প্রথমত আমরা যেটা করব আমরা একটু ফিগারটা ড্র করে নেই। আচ্ছা এটাকে আমরা দিই আর ওয়ান ইজ ইকুয়াল টু তারা দিয়েছে কত 3 ওহম, এরপরে আর টু দিয়েছে তারা 6 ওহম, আর থ্রি দিয়েছে তারা 10 ওহম। আচ্ছা এগুলোকে আমরা দেখতেছি যে আর1 এবং আর2 কিসে আছে সমান্তরাল সমবায়। তা আমরা লিখব যে এখানে আর1 ইজ ইকুয়াল টু 3 ওহম, আর2 ইজ ইকুয়াল টু 6 ওহম, আর3 ইকুয়াল হচ্ছে 10 ওহম।
তারপর লিখব যে R1 ও R2 রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমাদের সমান্তরাল সমবায়ের যুক্ত থাকলে আমরা সূত্র হচ্ছে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2। আচ্ছা, এখান থেকে আমরা যদি দেখি 1/RP এখানে মান বসিয়ে দিই আমরা, এটা হচ্ছে 3 প্লাস এখানে হচ্ছে 1/6। এখানে আমরা ওহম লিখবো না, ওহম ছাড়াই আমরা রাখবো। আচ্ছা, তারপরে দেখো এই পাশে করি, সেটা হলো 1/RP। এখানে দেখো 3 এবং 6-এর লসাগু হচ্ছে 6। 3 দিয়ে আমরা যদি 6কে ডিভাইড করি তাহলে হয় 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 প্লাস আবার 6 দিয়ে 6কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 1 ইন্টু করলে 1। তাহলে এখানে কত আসে 1/RP ইকুয়াল উপরে থাকে 3 নিচে থাকে 6। আমরা যদি কাটি তাহলে এখানে হবে 1 নিচে হবে 2। কাটাকাটি না করে ডিরেক্টলি লিখলেও হবে, অবশ্য কাটলে ভালো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা উল্টে দিলে কি হবে, উপরে হবে 2 নিচে হবে 1, তার মানে 2 1, নিচের 1 লেখার দরকার নেই। সুতরাং আরপির ভ্যালু পেয়েছি আমরা 2। এখন দেখো এই আরপি এবং R3 আবার কীভাবে আছে, দেখো এখানে এই দুটোর সাথে এক প্রান্ত R3-র সাথে যুক্ত আছে। সুতরাং এখন আমরা এখানে আরপি যে পেয়েছি, সে আরপি ও R3 রোধ দুটি আবার কীভাবে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত। আমরা লিখে দেব শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এখন এখানে আমরা যেটা করতে হবে RS ইকুয়াল RP প্লাস R3। এখানে RP কত, এখানে RP হচ্ছে 2 প্লাস R3 হচ্ছে 10, এখানে আমরা ওহম লিখে দেব। আচ্ছা, শেষে আমরা যে RP পেয়েছি এখানে আমরা ওহম লিখে দেব। আর এখানে আমাদের কত আসবে তাহলে 12 ওহম। এটাই হচ্ছে আমাদের উত্তর তুল্য রোধের। দেন আমরা গোড়ার গ নাম্বার কোশ্চেনে যাব। দেখো গোড়ার গ নাম্বার কোশ্চেনে কি বলেছে, R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভেতর দিয়ে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে এখন আমাদের কথা হলো R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করব, অর্থাৎ এখানে আমাদের যোগ করতে হবে। তা আমাদের এখানে যোগ করার আগে আমরা যে একটু চিন্তা করি, এই জায়গায় দেখো সিস্টেম ওয়াইজলি আমাদের R1 এর কী বের করতে হবে, R1 এর ভেতর তারা বলেছে R1 এর সমান প্রবাহ। সুতরাং R1 এর সমান প্রবাহ পাওয়ার আগে আমাকে R1 এর প্রবাহটা আগে বের করতে হবে, তাছাড়া তো আমরা জানবো না যে R1 এর প্রবাহ কত। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে, R1 এর প্রবাহ বের করার জন্য আমাদের এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করতে হবে। আমরা জানি যে সমান্তরালে যখন থাকবে তখন এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করার জন্য আবার এই দুটো তুল্য রোধ লাগবে। তো আমরা গ থেকে কি কি পেয়েছি সেটা আমরা নিয়ে নেই। আমরা লিখব গ হতে পাই R1 R2 R3 এর তুল্য রোধ সেটা কত পেয়েছি আমরা, R3 এর তুল্য রোধ পেয়েছি আমরা হলো RS ইকুয়াল, সেটা হলো আমাদের 12 ওহম। এরপরে আমরা যদি দেখি R1 ও R2 এর তুল্য রোধ সেটা ছিল RP হলবে কত, আমরা দেখেছি 2 ওহম। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আগেই পেয়েছিলাম। এই যে দেখো RP এর ভ্যালু পেয়েছিলাম আমরা 2 ওহম, আর এখানে আমরা এই টোটাল যেটা RS সেটা পেয়েছিলাম 12 ওহম। আচ্ছা, এই দুটো ভ্যালু আমাদের এখন লাগবে। এখন আমাদের দেখো তড়িৎচালক বল কত দেওয়া আছে, আমরা লিখব তড়িৎচালক বলের ভ্যালু দেওয়া আছে ই সমান হচ্ছে 6 ভোল্ট। তাহলে আমরা তড়িৎ প্রবাহটা বের করে দেই। তড়িৎ প্রবাহ কোথায়, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ আর কি, সেটা হচ্ছে I ইজিক্যালটা আমরা জানি সূত্র ই বাই আমরা টোটাল যে তুল্য রোধ R1 R2 RS সেটা ইউজ করব। তাহলে এখানে লিখব RS ইকুয়াল এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 6 আর RS এর ভ্যালু হচ্ছে 12। আমরা যে কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে হলো 2। আমরা জানি যে 6 দিয়ে 12কে যদি কাটাকাটি করো 1/2, তাহলে 1/2 তার মানে 1/2 মানে কত 0.5। এটা যেহেতু কারেন্ট, এটা একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, আমরা এখানে অ্যাম্পিয়ার লিখে দেব। আচ্ছা, আমরা এখন টোটাল কারেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে বর্তনী আছে সেই বর্তনীর এই দুই প্রান্তের
কি বের করবো আমরা এই R1-এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো। অ্যাকচুয়ালি R1-এর দুই প্রান্তের বিভব পার্থক্য যা হবে R2-এর দুই প্রান্তের বিভব পার্থক্য তাই হবে, কারণ সমান্তরালের বিভব পার্থক্য একই থাকে। সুতরাং আমরা এখন যেটা করব, আমরা লিখব যে R1-এর দুই প্রান্তে বিভব পার্থক্য, আচ্ছা দুই প্রান্তে বিভব পার্থক্য কী লিখবো, VR1 লিখবো। তো সে সূত্র হচ্ছে টোটাল কারেন্টটা ইউজ করব, আর আমরা ওই দুইটা অর্থাৎ R1 এবং R2 এর যে তোমার রেজিস্ট্যান্স আছে তুল্য রোধ সেটা আমরা ইউজ করব। সেটা কত ছিল, সেটা আমাদের ছিল হলো 2 ওহম। তো আমরা এখন এখানে লিখবো টোটাল কারেন্ট পেয়েছি আমরা 0.5 ইন্টু আরপি হচ্ছে 2। তাহলে এখন আমরা এখানে আরপি হচ্ছে 2, তাহলে কত আসে দেখো 0.5 ইন্টু হচ্ছে 2, আমরা পাবো 1। তাহলে এখন পাচ্ছি আমরা 1 ভোল্ট। আমরা জানি যে বিভব পার্থক্য এক হচ্ছে ভোল্ট। এখন আমরা যেটা করব R1-এর লিখবো R1-এর তড়িৎ প্রবাহ, R1-এর তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে আমরা I1 দিয়ে দেই, I1 দিলে বোঝা যাবে। I1 ইজ ইকুয়াল টু কী হবে, আমাদের এখানে যে ভোল্টেজটা পেয়েছি আমরা VR1, আর আমাদের নিচে আসবে হলো R1-এর যে রেজিস্ট্যান্সটা শুধু R1-এরটা। অর্থাৎ আমি যখন ভোল্টেজ বের করব তখন আমার দুটো নিয়েই করব। আমি যখন ভোল্টেজ বের করব তখন আমি কি করব, দুইটার তুল্যরোধ নিয়ে করব। কিন্তু যখন আমি কারেন্ট বের করব R1-এর, তখন শুধু R1-এর রেজিস্ট্যান্সটা এখানে আমি ইউজ করব। তো VR1 হচ্ছে 1 আর এখানে R1 হচ্ছে কত 3, তাহলে আমি পাচ্ছি হলো এত অ্যাম্পিয়ার। তার মানে R1-এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। আর আমাদের এখন দেখো R3-র মধ্যে, এখন বলছে যে কোশ্চেনে যে R3-র মধ্য দিয়ে কতটুকু রোধ কিভাবে সংযোগ করলে R1-এর মতোই কারেন্ট পাস হবে। এখন R1টা দেখো, R1টার ভিতরে কারেন্ট আছে প্রথম অবস্থায় কত, টোটাল যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে বর্তনীর মোট যে তড়িৎ প্রবাহ যা হবে, শ্রেণীতে যারা সংযোগ থাকবে তাদের তড়িৎ প্রবাহের মানও তাই হবে। তাহলে আমরা এখন লিখব যে প্রথম অবস্থায় R3 এর তড়িৎ প্রবাহ, R3 এর তড়িৎ প্রবাহ কী লিখবো আমরা, I3 ইকুয়াল I ইকুয়াল 0.5। তাহলে আমাদের কি করতে হবে, এই 0.5 থেকে কারেন্টটাকে কমাতে হবে। আমরা যদি দেখি সেটা হলো এই R1-এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে 1/3, আর এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে 0.5। 1/3কে আমরা যদি পয়েন্টে নেই 1/3, তাহলে আসতেছে আমাদের 0.33। তার মানে আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে I3 এর তড়িৎ প্রবাহের R3 এর তড়িৎ প্রবাহের মান আমাদের কত নিতে হবে, যেহেতু আমরা দেখলাম 0.1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে R3 এর তড়িৎ প্রবাহের মান কি করতে হবে 0. অর্থাৎ এখানে আমরা I3 লিখেছি, I3 হচ্ছে প্রথম অবস্থায় এটা 0.5, I3 মানে হচ্ছে R3-র তড়িৎ প্রবাহ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে I3-র তড়িৎ প্রবাহের মান হবে 0.5 থেকে 0.5 দরকার নেই আমাদের 1/3, তাহলে এত অ্যাম্পিয়ার আমরা লিখে দিই, এখানে অ্যাম্পিয়ার লিখে দেই। তো দ্বিতীয় ক্ষেত্রে I3-র তড়িৎ প্রবাহের মান 0.5 অ্যাম্পিয়ার থেকে 1/3 অ্যাম্পিয়ার করতে হলে সাধারণত যেহেতু আমাদের তড়িৎ শক্তিটা আগে ছিল 0.5, এখন কমাতে হবে। কমাইতে হলে সমান্তরালে সংযোগ আমরা দেব, আর যদি তাহলে আমরা লিখব 1/3 অ্যাম্পিয়ার করতে হলে একটি রোধ R3 এর সাথে, তাহলে আমরা কি লিখলাম যে দ্বিতীয় ক্ষেত্রে I3 এর তড়িৎ প্রবাহের মান 0.5 অ্যাম্পিয়ার থেকে 1/3 অ্যাম্পিয়ার করতে হলে একটি রোধ R3 এর সাথে সমান্তরালে সংযোগ করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। ধরি R3 এর সাথে R মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। তো আমরা জাস্ট ফিগারটা যদি ড্র করে দিই, দেখো এইভাবে আমরা ড্র করে দেব। আগেই ছিল এটা,
এরপর আমরা এখানে কি করব, আরেকটা সংযোগ করে দেব। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা যদি এইভাবে দেই, দেখো এখানে ছিল R1, সেটা ছিল কত 3 ওহম, এখানে ছিল R2 6 ওহম, আর এই জায়গায় আমরা ছিল হলো R3 যেটা হচ্ছে 10 ওহম। আমরা এখানে আরেকটা রোধ কী করব, আর সেটা আমরা সমান্তরাল সংযোগ করব। এখন এটাকে আমরা দুইটা প্রসেসে করব, আমরা দুইটা প্রসেসে দেখাচ্ছি। প্রথমে একটু ভাঙিয়া করব, পরবর্তীতে আবার একটু সংক্ষেপে করব। দেখো প্রথম প্রসেসটা দেখো, আমরা প্রথমে কি লিখব, আমরা লিখব যে R3 ও আর এর তুল্য রোধ। আচ্ছা, যেহেতু এখানে আমরা R3 এবং আর অ্যাকচুয়ালি আমরা কি করব, আমাদের এখন R3-র ভেতরে যে তড়িৎটা, সেই তড়িৎটা কত, সেই তড়িৎটা হচ্ছে আমাদের এখানে I3 ইকুয়াল আমাদের ধরতে হবে কত 1/3 অ্যাম্পিয়ার, এটা আমাদেরকে বানাইতে হবে। তা আমরা প্রথমত এই দুটো যেহেতু সমান্তরাল সংযোগ আছে, সুতরাং এটাকে আমরা তুল্য রোধটা বের করে ফেলি। তা আমরা কি করব, 1/RP1 এটাকে আমরা কি করব, 1/R3 প্লাস 1/R, এটা দিয়ে আমরা এটা তুল্য রোধটা বের করে ফেললে এখানে দেখো আমাদের R3-র ভ্যালু আছে 10, 1/10 প্লাস 1/R। তাহলে এখান থেকে আমরা লসাগু যদি নেই 10R হবে, 10 কাটা থাকে R প্লাস আর কাটা থাকে 10, এটাকে আমরা উল্টাই দিতে হবে। এখানে 1/RP আছে, উল্টাইলে হবে RP1 ইকুয়াল হবে উপরে 10R, নিচে হবে আর প্লাস 10। আচ্ছা, আমরা কি করলাম, এই দুটো তুল্য রোধ বের করলাম। এখন আসলে আমরা কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করব। তো এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করার জন্য আমার আগে তুল্য রোধটা বের করে নিলাম। এখন এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কেন বের করব, কারণ আমি চাচ্ছি যে এখানে ওর যে কারেন্টটা আছে সেই কারেন্টটা তো আমরা জানি 1/3 অ্যাম্পিয়ার। আমরা এখন আরটাকে নিয়ে আবার একটা কারেন্ট বের করার চেষ্টা করি। এই প্রসেসে একটু দেখলেই বুঝতে পারবা। এরপর আমরা যেটা করব, আমরা লিখব যে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত আসবে, আমরা লিখব হলো VR3। আচ্ছা, এই অবস্থায় দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমরা বের করতেছি, এখানে একটা প্রাইম দিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমাদের আগে VR3 ছিল না, আমরা এখানে দিয়ে দিই অবশ্যই VR3। তাহলে এখন আমাদের কি হবে, এটা সূত্র হচ্ছে আমাদের আমরা জানি যে কি, আমরা কেটেই দিলাম, আবার লিখে VR3 ইকুয়াল হবে এখানে I, আর এখানে হবে যেটা আমরা বের করেছি একটু আগে RP1। তাহলে I কত, আমাদের I হচ্ছে এখানে, আচ্ছা তাহলে আমাদের টোটাল কারেন্ট কত ছিল, আমরা দেখেছি 0.5 ইন্টু RP, যেটা আমরা একটু আগে বের করেছি RP1, সেটা হচ্ছে 10R, আমরা দেখি 10R/R প্লাস 10। এখান থেকে আমরা যদি করি, দেখো আমরা 0.5 ইন্টু 10 করলে হবে হলো 5, তাহলে আমাদের উপরে আসতেছে 5R, নিচে আসতেছে R প্লাস 10। তাহলে আমরা কি বের করে ফেললাম, আমরা এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করলাম। এখন আমরা এইটার কারেন্ট বের করব। তার আমরা লিখব যে R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, সেক্ষেত্রে আমাদের হবে I3 ইকুয়াল আমাদের কত হবে, আমরা যেহেতু এখানে পেয়েছি V, আর এখানে লিখবো VR3, তারপর নিচে লিখবো আমরা কি, আমরা যার কারেন্ট বের করতে যাচ্ছি R3, সুতরাং এখানে হবে হলো R3। এবার দেখো এখানে আমাদের I3 ভ্যালু কিন্তু আমরা নিয়ে নিয়েছি, I3 আমাদের বসাতে হবে যেটা আমাদের বলে দিয়েছিল যে 1/5। এই যে এখানে আমাদের I3-র ভ্যালু হতে হবে কত, আমরা লিখেছিলাম I3-র ভ্যালু যেটা ছিল প্রথম ক্ষেত্রে 0.5 অ্যাম্পিয়ার, সেখান থেকে 1/3 অ্যাম্পিয়ার হতে হবে। সুতরাং এখানে I3-র ভ্যালু হবে কত 1/3। আচ্ছা, আর এখানে VR3 যেটা আছে, VR3-র ভ্যালুটা কত ছিল, দেখো VR3 ভ্যালু হচ্ছে এইটা, তাহলে লিখে দিই উপরে 5R/R প্লাস 10, আর নিচে R3 ভ্যালুটা কত ছিল, আমরা জানি যে R3 ভ্যালুটা হচ্ছে দেখো 10, R3 ভ্যালু হচ্ছে 10, সেইটা 10টা আমরা নিচে লিখে দেব। আচ্ছা দেখো এখন এই জায়গায় আমরা যদি করি বা 1/3, এখানে আমাদের এসে আমরা যদি উল্টে দেই তাহলে কি আসে 5R প্লাস 10, দেখো ইন্টু এটা নিচে 1 আসছে, তো উপরে হবে 1, নিচে আসবে 10, দেন এই 5 আর
10 কাটতে থাকে 2, তাহলে এখন কত থাকে দেখো, এখানে থাকে 1/3 আর নিচে থাকে 1 এই 2 দিয়ে এটাকে ইন্টু করো, তাহলে 2 আর 2 দিয়ে 10কে করলে হবে 20। এরপরে দেখো এখানে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 1 দিয়ে করলে হয় 2r প্লাস 10, তাহলে লিখে দিই 2r প্লাস 20, 2r প্লাস 20, আর এখানে কত আসবে হলো 3। এখানে একটু ভুল হয়েছে, এখানে উপর আর আছে দেখো, আরটা আমরা লিখি নাই, আরটা লিখে দেই আর, তাহলে কোনাকুনি গুণ করে এটার সাথে হবে 2r প্লাস 20 আর এখানে হবে 3r, তাহলে আমরা লিখে দেই 3r। আচ্ছা, বা এখন আমরা সাইডটা চেঞ্জ করে দেই, আচ্ছা সাইড চেঞ্জ করা লাগবে না, আমরা লিখি 20 আর এখানে লেখো 3r, এই 2r এই পাশে মাইনাস 2r, তাহলে এখানে আসতেছে হলো 20 ইকুয়াল 3r থেকে 2r বাদে থাকে আর, অতএব r ইজ ইকুয়াল টু থাকতেছে হলো 20। তার মানে আমাদের এখানে তাহলে আমরা দেখতেছি অ্যান্সার হচ্ছে 20 ওহম। যদি আমরা 20 ওহমকে কী করি, সমান্তরাল সংযোগ করি, তার মানে এখানে হয়ে যাবে হলো আর ইকুয়াল 20 ওহম। তাহলে সমান্তরাল সংযোগ দিলে এই R3-র ভেতর দিয়ে অটোমেটিকলি R1-এর মতো 1/3 অ্যাম্পিয়ার কারেন্টও প্রবাহিত হবে। যখন R1 ছিল না প্রথম অবস্থায়, এটার ভেতরে টোটাল কারেন্ট যেটা ছিল I = 0.5 অ্যাম্পিয়ার, সেটা প্রবাহিত হয়েছিল। আচ্ছা, এখন আসো এটাতে আমি ডিটেলস তোমাকে বুঝিয়ে বললাম যে এভাবে করবে। এখন এটাকে সংক্ষেপে করা যায় কিনা দেখো, একবার ইজি একটা প্রসেস আছে, সেটা হলো দ্বিতীয় প্রসেস যেটা আমরা করবো এখন। দেখো আমরা প্রথমত আমাদের যে ভ্যালুটা আমাদের কি বানাতে হবে, আমাদের বলছে 1/3 অ্যাম্পিয়ার বানাতে হবে, তার 1/3 অ্যাম্পিয়ার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখো আমাদের কাজ হবে এখানে যেই রোধটা আমি যুক্ত করব সমান্তরালে, সেটা আমরা কি করে উপরে লিখব। আচ্ছা, এরপরে একইভাবে সেই আরটা আবার নিচেও লিখব। আচ্ছা, তাহলে যেটার ভ্যালু বের করতে হচ্ছে উপরে লিখলাম, নিচে লিখলাম, প্লাস দিয়ে আমাদের যেটা ছিল যার সাথে যুক্ত করতেছে R3, সে R3টা লিখবো, ইনটু টোটাল যে কারেন্ট I সেটা আমরা এখানে বসাবো, আমরা I লিখলাম এখানে। আচ্ছা, এখন এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, দেখো এখানে আসছে 1/3 অ্যাম্পিয়ার, আর এখানে যদি আমরা দেখি আর এর ভ্যালু নাই, আমরা আর এর ভ্যালু বের করবো, আর এখানে আইটা দিয়ে নিই। আচ্ছা, তাহলে এখানে এখন এখানে আর প্লাস R3 ভ্যালু আমরা দেখেছি কত আছে, 10 আছে, সুতরাং এখানে আমরা বসিয়ে দেই 10। আর এখানে আয়ের ভ্যালু কত ছিল, আয়ের ভ্যালু ছিল হলো 0.5। আচ্ছা, লিখে দিই 0.5, এখানে আমরা অ্যাম্পিয়ার লিখে দেই। তাহলে এখন কত আসতেছে দেখো, উপরের দিকে আমরা যদি দেখি 1/3 অ্যাম্পিয়ার ইকুয়াল এখানে 0.5 আর নিচে হবে আর প্লাস 10। আচ্ছা, আমরা এখন এখানে আছে অ্যাম্পিয়ারগুলো দরকার নেই আপাতত, আমরা একবার শেষে লিখে দেবো। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এখন কোনাকুনি গুণ করি 3-র সাথে 0.5, আচ্ছা তাহলে আমরা কী করবো, 3 × 0.5 আর ইকুয়াল আর প্লাস 10, তাহলে আসতেছে এখানে 3 × 0.5, 3 × 0.5, 3 × যে কত আসতেছে 3/2, তাহলে এখানে আমরা লিখব 3/2 আর ইকুয়াল এখানে আসতেছে আর প্লাস 10। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা যদি করি, দেখো এই আরটা যেহেতু পাশে লিখছি আমি উপরে লিখে দেই ভালো হয়, তো 3r, তাহলে কোনাকুনি গুণ করে নিচে 1 আছে, 1 থাকলে এখানে কত হয় 3r হয়, আর এখানে হবে 2r প্লাস 20, এখানে হবে কি 3r, এই 2r পাশে আনলে হবে মাইনাস 2r, আর এখানে 20, এখানে তাহলে আর ইজ ইকুয়াল টু কত থাকে 20, অ্যান্সার। অ্যাকচুয়ালি দেখো একই সিস্টেম, ওইটা যেমন তুমি ভেঙে ভেঙে সুন্দর করে করলা বুঝে বুঝে, এখানে একইভাবে জাস্ট খালি এখান থেকে আমরা লিখে দিই দ্বিতীয় প্রসেস যেটা, এই দ্বিতীয় প্রসেসটা করলে একদম ইজিলি তুমি খুব সহজে করতে পারবা। আশা করি বুঝেছ। থ্যাংক ইউ।